শুরু করি, গোইং টু স্টার্ট। জি জি, দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে 24 ডিজিটাল নিউজ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি নজরুল ইসলাম চাচ্ছি। এই বিশ্ব বিশ্ব আমাদেরই বিশ্ব। আমরা এই গ্লোবাল ভিলেজের দেশ মানচিত্র ভেদে আমরা এখানে বাস করছি এবং আমাদের অবস্থান ভিন্ন ভিন্ন দেশে হলেও বিশেষ করে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীকে ঘিরে এই আমেরিকার চাপিয়ে দেওয়া যুদ্ধোত্তর এই যে যুদ্ধ বিরতির যে সময় আছে, এই সময়টাও বিশ্বের চিন্তাশীল নাগরিকদের কাছে যথেষ্ট চিন্তিত হচ্ছে, ভাবিত হচ্ছে। কারণ যদি আবার এই হঠকারী যুদ্ধটা নেতানিয়াহু ট্রাম্প আবার কন্টিনিউ করেন, সেদিকে যাবেন আমরা আশা করছি, কিন্তু সেই যুদ্ধ যদি আবার সেদিকে ত্বরান্বিত হয়, তাহলে বিশ্বের যে একটা অর্থনৈতিক একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং তৃতীয় বিশ্বের দেশে বাংলাদেশের মতো আমরা যে ধরনের একটা নাজুক আমরা করতে পারবো সেটা একটা প্রশ্নের সম্মুখীন। এ পর্যায়ে বিশেষ করে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির একটা সময় পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি হরমুজ প্রণালী কেন ইম্পর্টেন্ট? কারণ হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ, ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ, দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য। এদিকে মধ্যপ্রাচ্য, ওদিকে ইউরোপ, এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। কারণ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের বিশেষ করে সৌদি আরব, কাতার, দুবাই, এদের তেল সম্পদ আছে, খাদ্যদ্রব্য বা খাদ্য সামগ্রী। বিশেষ করে সৌদি আরব, কাতার, দুবাইয়ের খাদ্য সামগ্রী হরমুজ প্রণালী দিয়েই তাদেরকে ইম্পোর্ট করতে হয় মধ্যপ্রাচ্যের জন্য। এটা নাম্বার 2 হলো ইউরোপের অনেক দেশে বা বৃহৎ ইউরোপের তেল সম্পদে 25% হরমুজ প্রণালী দিয়ে পেতে হয়। যেহেতু আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার আপনার চীন বলুন, জাপান থেকে শুরু করে, কোরিয়া থেকে শুরু করে এই দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাকৃতিক তেলের যে মানে চ্যানেলটা আছে, এবং আমাদের বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা থেকে শুরু করে চীন, এই সব দেশগুলার তেলের আমদানি, তেল গ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের আমদানির সিংহভাগটা হরমুজ প্রণালীতে আমাদেরকে আমদানি করতে হয়। তো এই সামষ্টিক বাস্তবতায় এশিয়ার কাছেও জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইউরোপের কাছে গুরুত্বপূর্ণ, আবার মানে মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা এই হরমুজ প্রণালী যখন এই আমদানির চ্যানেলটা বন্ধ হয়ে যায়, আমদানির চ্যানেলটা বন্ধ হয়ে গেলে এই এশিয়ার যে দেশগুলো এখান থেকে তেলের আমদানি করা হয়, প্রাকৃতিক গ্যাসের আমদানি করা হয়, সেই জায়গাগুলো যে বন্ধ হয়ে যায় এবং এই তেলের সাথে, প্রাকৃতিক গ্যাসের সাথে, এই আপনার কাঁচামালের সাথে আমাদের যেমন আমাদের এটার সাথে কৃষি সেক্টরটা আমাদের ইনভলভ আছে, উৎপাদনের শিল্প প্রতিষ্ঠান আমাদের সাথে ইনভলভ আছে, এবং মানুষের এই যে আপনার সিএনজি, আপনার বিশেষ করে আমরা সিলিন্ডার যে গ্যাস আমরা ইউজ করি, ব্যাপক জনগোষ্ঠী বাংলাদেশের সিলিন্ডার গ্যাস ইউজ করে। এই গ্যাসের বেশিরভাগ এটা আসে এই হরমুজ প্রণালী চ্যানেল দিয়ে আসে এবং মধ্যপ্রাচ্যের কাতার সহ কয়েকটি দেশ থেকে আমরা সিএনজি গ্যাস আমদানি করি। আমরা এই হরমুজ প্রণালী দিয়ে আমাদের জাহাজ কিছুদিনের জন্য আসা বন্ধ হয়ে গেছিল। এই বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা আমাদের এই দেখেন সিলিন্ডার গ্যাসের সেক্টরে একটা ক্রাইসিস দেখা দিয়েছে। দ্বিতীয় ক্রাইসিস দেখা দিয়েছে কৃষি সেক্টরে, একটা ক্রাইসিস দেখা দিয়েছে। তৃতীয় উৎপাদনের জায়গাতে আমরা একটা বড় ধরনের একটা সংকট আমাদের দেশ ফেস করছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমরা আমাদের বাংলাদেশ যে আমেরিকাতে গার্মেন্টস এর বড় ধরনের একটা এক্সপোর্টেড একটা কান্ট্রি, সেই জায়গাতেও আমাদের অর্ডার কমে গেছে আমেরিকাতে। এবং আমেরিকাতে আমাদের চেয়ে শ্রীলঙ্কা সহ ভিয়েতনাম, শ্রীলঙ্কা তারা ভালো করছে, তাদের থেকে সুলভ। এই যে সংকটের হরমুজ প্রণালী আমেরিকা চাপিয়ে দেওয়া যে যুদ্ধ, এই যুদ্ধের এই সংকটের কারণে
এই সংকটের কারণে আমাদের উপর একটা নেতিবাচক প্রভাব পড়েছে এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার, সদ্য নির্বাচিত সরকার একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছেন। সেই বাস্তবতায় আজকে যখন আমরা এখন কথা বলছি, পাকিস্তান একটা সর্বাত্মক প্রয়াস চালাচ্ছে যে যুদ্ধটা আবার নতুন করে ট্রাম্প এখানে চাপিয়ে না দেন এবং যুদ্ধবাজ নেতানিয়াহু যেন নতুন করে এই যুদ্ধ খেলাটাকে আর খেলার সুযোগটা না পাই। সেই জায়গা থেকে পাকিস্তানের যে প্রয়াস চেষ্টা, সেই জায়গা থেকে আজকে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির তিনি ইরান সফর করে এসেছেন এবং আজকে সম্ভবত সৌদি আরব, কাতার এবং তুরস্ক সফর করে দেশের দিকে ইরানের সফর কারোর মধ্যপ্রাচ্যের জন্য যুদ্ধ বিরতিটাকে কার্যকরী করা যায়। নাম্বার 2 হলো হরমুজ প্রণালী চ্যানেলটা যাতে আবার সেই নেচার স্বাভাবিক হয়, এই চ্যানেল প্রবাহ দিয়ে বিশেষ করে যে তেল সহ প্রাকৃতিক গ্যাসের 24% এখান দিয়ে আসা যাওয়া করে সেটাকে স্বাভাবিকভাবে রাখা। পাশাপাশি এই মধ্যপ্রাচ্যের সাথে ইরান সহ পাকিস্তানের নতুন একটা কূটনৈতিক সমীকরণ জোরালো হয়, শক্তিশালী হয়। মুসলিম বিশ্বের সাথে, মধ্যপ্রাচ্যের সাথে তুরস্কর, পাকিস্তান, ইরানের এই বিশেষ করে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কটা যাতে আবার পুনঃস্থাপন বা আবার এই সেই এটাকে কন্টিনিউ করা যায়, কন্টিনিউ করার মধ্য দিয়ে আগামীতে মুসলিম বিশ্বের সাথে নতুন করে একটা কূটনৈতিক একটা সমীকরণ এবং কূটনৈতিক ও অর্থনৈতিক সমীকরণটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স মধ্যে নেওয়া যায়, সেই বাস্তবতায় প্রয়াস চলছে। পাশাপাশি আমেরিকার যে দাদাগিরি পেট্রো ডলারের, সেই দাদাগিরি উপরে বড় ধরনের একটা প্রভাব আসছে। আমেরিকা রীতিমতো এখানে মার খেয়েছেন। এই আমেরিকা রীতিমতো একটা হোঁচট খেয়েছেন, কারণ এই ইরান এটা ইরানের যে সামরিক শক্তির যে অবস্থানটা বর্তমানে ইরানে এখানে আসছে, সেই সামরিক শক্তির অবস্থানটা ইরানে কিভাবে এখানে আসছে, ইরান, রাশিয়া, চীন এবং রাশিয়ার প্রযুক্তিগত এবং অন্যান্য সামরিক যে প্রযুক্তিগত সাপোর্ট এবং ম্যাটেরিয়াল সাপোর্ট থেকে শুরু করে আধুনিক সমরাস্ত্রকে আধুনিকায়ন করা, ড্রোন ও মিসাইলকে সর্বাত্মক পর্যায়ের উন্নতি ঘটানো যে মানে ইরান দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এখন ইরান বর্তমান আধুনিক এই যুদ্ধের বাজারে, যুদ্ধের বিশ্বে ড্রোন এবং মিসাইলের এই দুটো জায়গা থেকে ইরান একটা শক্তিশালী অবস্থান চলে আসছে। ইরানের ড্রোন এবং মিসাইল একটা বড় ধরনের যুদ্ধকে কাউন্টার হিসাবে বড় এখানে সাপোর্টে নিতে পারে এবং বড় ধরনের দীর্ঘদিনের যুদ্ধ করবার জন্য, দীর্ঘদিনের যুদ্ধ চালানোর জন্য ইরানের স্থল বাহিনী যে প্রস্তুতি, সেকেন্ডটি হলো ড্রোন মিসাইলের আধুনিকায়ন করার ক্ষেত্রে ইরান অনেক দূরে এগিয়ে গেছে এবং ড্রোন মিসাইল দিয়ে সে এই যুদ্ধটাকে এককভাবে লড়াই করে ইসরায়েলকে নাস্তানুবাদ করেছে এবং আমেরিকাকে মধ্যপ্রাচ্যে ধরাশায়ী করেছে। এবং মধ্যপ্রাচ্যে আমেরিকা ধরাশায়ী হওয়ার জন্য মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলো আমেরিকার উপরে ডিফেন্ড করেছিল, সেই ডিফেন্ড করা কান্ট্রিগুলো বলুন, দেখুন সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত সহ অপরপর দেশগুলা আজকে আমেরিকা বড় ধরনের একটা মায়ের এখানে খাওয়াতে ইরানের কাছ থেকে তার সামরিক সেক্টর গুলো একটা ধ্বংসের দিকে চলে গেছে। সেখানে সে তার স্যাটেলাইট স্টেশন গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার বিশেষ করে তেলের ক্ষেত্রে যে তেলের জন্য সৌদি আরব, ওমান, কাতার, দুবাইয়ের তার জয়েন্টলি আমেরিকার সাথে যে পাইপলাইন গুলো ছিল, পাইপলাইন ছাড়া তার পাইপলাইন শোধনাগার সহ এই যৌথভাবে যে অপারেশন প্রোগ্রাম গুলো ছিল, এই তেল সেক্টর সহ অপার সেই জায়গাগুলো বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমেরিকা এখানে বড় ক্ষতির মধ্যে পড়ে গেছে। আমেরিকা তার মিলিটারি ডিপার্টমেন্টে বড় ক্ষতি পড়েছে এবং তার তেল, পেট্রো ডলার বাণিজ্যের উপর একটা নেতিবাচক প্রভাব পড়েছে। আমেরিকার সামরিক এবং পেট্রো ডলার দুইটার উপর একটা নেতিবাচক প্রভাব পড়ার কারণে এবং ক্ষতিকর প্রভাব কারণে পাশাপাশি মিস্টার ট্রাম্প তিনি উদ্ভট, তিনি পলিটিশিয়ান পার্সন না, তিনি একজন যুদ্ধবাজ এবং বাণিজ্যবাজ, এক সুবিধা
যুদ্ধবাজ যুদ্ধ 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 খেলা করে তিনি গোলা বারুদ রপ্তানি করা, পাশাপাশি মধ্যপ্রাচ্যকে তিনি চেয়েছিলেন কোণঠাসা করে আমেরিকার উপর ডিপেন্ডেন্ট করে মধ্যপ্রাচ্যের পেট্রোডলারের যে বাণিজ্য একচেটিয়া অবস্থান নেওয়া এবং এটার উপর প্রভাব বিস্তার করা। সেই জায়গাতে আমেরিকা একটা প্রত্যাশা করেছিলেন, কিন্তু আমেরিকা সেখানে সুবিধা খুব একটা করতে পারেন নাই। এই সুবিধা করতে না পারার কারণে এই বর্তমান বাস্তবতায় আমেরিকা নিজে এখানে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার মতো তার পরিস্থিতি হয়েছে। ট্রাম্প শেষ তিনি ট্রাম্প পাগলের মতো সে রাইট মানে সঠিক নিউজটা বিশ্ববাসীর কাছে না জানিয়ে ট্রাম্প বলছেন যে আমি যুদ্ধ শেষ করেছি। মানে তিনি এখানে উড়ে এসে জুড়ে বসে যুদ্ধ করার জন্য, যুদ্ধ করতে যে মার খেয়ে ইরানের কাছে তিনি বড় ধরনের মার এবং ধাক্কা খেয়ে গোলা বারুদ লস করেছেন, সোলদার লস করেছেন, ঘাঁটি লস করেছেন, এবং তার পেট্রো ডলার যে বাণিজ্য ছিল, বাণিজ্য নেটওয়ার্কের উপরে একটা নেতিবাচক প্রভাব তার উপর পড়ে গেছে। এই নেতিবাচক প্রভাব আমেরিকার উপরে প্রভাব পড়ার কারণে তিনি এখন বলছেন আমি যুদ্ধ শেষ করে দিচ্ছি। পাশাপাশি আমেরিকাতে আগামী ডিসেম্বর জানুয়ারিতে একটি তার নিম্নকক্ষে নির্বাচন আছে, কংগ্রেসের ইলেকশন আছে। সেই ইলেকশনে বাস্তবতায় আমেরিকার জনগণ, আমেরিকার এই অর্থনৈতিক ক্রাইসিসের সময় আমেরিকার জনগণ এই যুদ্ধটা চায়নি। আমেরিকার জনগণ যুদ্ধটা না চাওয়ার কারণে প্যাসিফিস্ট যারা আছেন আমেরিকাতে, শান্তিবাদী আছেন, সেই শান্তিবাদী জনগোষ্ঠীর পার্সেন্টেজ হলো 100%-এর মধ্যে 66%। 100%-এর মধ্যে 66% জনগোষ্ঠী আমেরিকা, তারা কিন্তু যুদ্ধের বিপক্ষে, তারা যুদ্ধ চায় না, শান্তি চায়। পাশাপাশি এই আমেরিকাতেও কিন্তু তেলের অস্থিরতা, পেট্রোল তেলের অস্থিরতা নেতিবাচক প্রভাব পড়ে গেছে। যে নেতিবাচক প্রভাবটা ট্রাম্পের কারণেই আমেরিকার রাজনীতি এবং অর্থনীতির উপরে একটা নেতিবাচক প্রভাব আমেরিকায় পড়ে গেছে। পাশাপাশি ট্রাম্পের সাথে ব্যক্তিগত ভাবে তার মিলিটারি ডিপার্টমেন্ট, তার গোয়েন্দা ডিপার্টমেন্টে যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তাদের সাথে বড় ধরনের একটা ভুল বুঝাবুঝি এবং ব্যবধানও সৃষ্টি হয়েছে। কাউকে কাউকে তিনি কেউ পদত্যাগ করেছেন এবং কাউকে পদত্যাগ করতে বাধ্য করেছেন মিস্টার ট্রাম্প। ট্রাম্প আসলে বড় ধরনের খেলোয়াড় হিসাবে নিজেকে, স্ট্রাইকার হিসাবে, এখানে খেলোয়াড় হিসাবে নিজেকে জাহির করবার জন্য, পারফর্ম করার জন্য তিনি যে টার্গেট নিয়ে ট্রাম্প যুদ্ধটা করতে চেয়েছিলেন, সে টার্গেট তো তার ভীষণটা সাকসেস হয়নি। উপরে বিপরীত একটা নেতিবাচক বা ক্ষতিকর প্রভাব ট্রাম্পের উপরে চলে আসছে। এই ট্রাম্পের উপরে, ট্রাম্প এবং তার দেশের উপর যখন অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে ক্ষতিকর একটা নেতিবাচক প্রভাব এখানে এই হরমুজ প্রণালীকে ঘিরে ট্রাম্প তার নিজের স্বার্থটাকে যতটা ভেবেছেন, কিন্তু এখানে যুদ্ধবাজ নেতানিয়াহু ইসরায়েলের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে ইসরায়েল স্বার্থের কারণে ট্রাম্পকে এখানে যুদ্ধ টেনে নিয়ে আসছিলেন। এই ট্রাম্পকে নেতানিয়াহু যুদ্ধে টেনে আনার কারণটা কি, ইসরায়েল গ্রেট ইসরায়েলটা মধ্যপ্রাচ্যে এস্টাবলিশ করতে চায়। ইরাকের দক্ষিণাঞ্চল, জর্দান নদীর দক্ষিণাঞ্চল থেকে শুরু করে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, এই মানে এই উত্তর পূর্ব, ওদিকে পশ্চিম, ওদিকে দক্ষিণ, এই বিশাল টেরিটরিতে গ্রেট ইসরায়েল তার মানচিত্রকে স্টাবলিশ করবার জন্য, এই মানচিত্র স্টাবলিশ করার জন্য তিনি কি করেছেন, আমেরিকাকে এখানে ডেকে নিয়ে আসছেন যুদ্ধে। এই দুটো শক্তি মিলে তারা চেয়েছিল যে খুব ফিউ টাইমের মধ্যে ইরানকে ধরাশায়ী করে, ইরানকে কোণঠাসা করে, ইরানের রেজিম চেঞ্জ করা, মানে সরকারের ব্যবস্থাপনা চেঞ্জ করে একটা কাউন্টার গ্রুপ দিয়ে ইরানের ক্ষমতা দখল করিয়ে ইরানের মধ্যপ্রাচ্যে যে সামরিক শক্তি, এই শক্তিটাকে দুর্বল করা, এবং ইরানের অর্থনীতি ব্যবস্থা যতটুকু ছিল তেলকে কেন্দ্র করে ইরানের অর্থনৈতিক ব্যবস্থাপনা যতটুকু ছিল, সেই ততটুক ব্যবস্থাপনাকে, সেই যাকে ভেঙে তছনছ করে দিয়ে তার ইরানের রেজিম এবং তার রিসোর্সের যে ম্যানেজমেন্ট ছিল, এই দুটোকে ডিস্ট্রয় করে দিয়ে ইরানকে দুর্বলতম নাজুক অবস্থায় ঠেলে ধরাটা তার টার্গেট ছিল। কিন্তু এটাকে তারা বাস্তবায়ন করতে পারে নাই। যদিও ইরানের এখানে 2000 মানুষ প্রায় মারা গেছে, প্রায় 35,000 স্থাপনা ধ্বংস হয়েছে ইরানের। এই বড় ধরনের স্ট্রাকচার লস, বেসামরিক মানুষ লস, খোমেনি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের লস করার পরেও ইরানের রেজিম চেঞ্জের ধারে কাছেও আমেরিকা আসতে পারে নাই। আমেরিকা ইসরায়েল
রেজিম চেঞ্জ করতে পারে নাই। রেজিম চেঞ্জ না করা পারার কারণে আমেরিকার এই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি আমেরিকা সেখানে বড় ধরনের লস এখানে করেছে, এবং পাশাপাশি ইসরায়েল এবার নাস্তানুবাদ হয়েছে, এবং ইসরায়েলের সাথে ইসরায়েল চতুর্মুখী তাকে যুদ্ধ করে যেতে হয়েছে এবং যেতে হচ্ছে। তো এই বাস্তবতায় বিশেষ করে ইরান এখানে একটা ভবিষ্যৎ একটা যুদ্ধের পরিকল্পনা হিসেবে এতে নিয়েছিল। ইরানের সাথে কিন্তু প্রক্সি অলরেডি ডিপার্টমেন্ট যুদ্ধের বাহিনী সে করেছে, ইরাকে করেছে, লেবাননের হিজবুল্লাহ তার প্রক্সি একটা মিলিটারি বাহিনী, এবং প্রক্সি বাহিনী আছে আপনার ইয়েমেনের হুদি, পাশাপাশি এদিকে হামাস। এই চতুর্মুখী ইরানের ইরাকে, লেবাননে, ইয়েমেনে এবং ফিলিস্তিনিতে এই প্রক্সি মিলিটারি ডিপার্টমেন্টগুলো শক্তভাবে শক্তভাবে ইসরায়েলকে কাউন্টার দিয়ে যুদ্ধ করেছে। এই যুদ্ধটাকে তারা করে ইসরায়েলকেও কোণঠাসা করেছে, এবং আগামীতে নেতানিয়াহু নেতা কাকু বা নেতানিয়াহু যুদ্ধবাজ নেতানিয়াহু তার সামনে কিন্তু ইসরায়েলে তার ইলেকশন আছে। সেই ইলেকশন ফেস করবেন, তিনি আবার উইন করবেন, আবার গভর্নমেন্ট ফর্ম করবেন। এই ভীষণটাকে সামনে রেখে নেতানিয়াহু এই যুদ্ধটাকে কন্টিনিউ করতে চাইছেন, কিন্তু নেতানিয়াহুর এই কূটকৌশল তেমন একটা মানে কূটকৌশল তেমন একটা সাফল্যের মুখ চোখে দেখবে না। সাফল্যের মুখ চোখে না দেখার কারণ হলো আমেরিকা এখানে বড় ধরনের বিজয় তো আমেরিকার আসে নাই, বিজয়ের পরিবর্তে আমেরিকা পরাজয়ের দিকেই আমেরিকা চলে গেছে নেতানিয়াহু তাকে ডেকে আনার কারণে। আমেরিকা পরাজয়ের এই মালায় আমেরিকার গলায় যাওয়ার কারণে নেতানিয়াহু একটা বড় ধরনের একটা কোণঠাসার মধ্যে পড়ে গেছেন, এবং নেতানিয়াহু যেটা চেয়েছিলেন যুদ্ধটাকে দীর্ঘ দীর্ঘদিন টেনে নেওয়া, সামনের দিকে টেনে নেওয়া, সেটা তো নেতানিয়াহু পারেন নাই। সেটা না পারার কারণে পাচ্ছেন না, এবং আগামী নেতানিয়াহুর সামনে যে মধ্যবর্তী নির্বাচন আছে, এই মধ্যবর্তী নির্বাচনটাকে তিনি নির্বাচনী খেলায় কতটা উইন করবেন সেটা সময়ের ঘোষণা। এই বাস্তবতাই তো আমরা বিশেষ করে মানে আপনাদের সামনে এই বাস্তবতা আছি, এবং আমরা চাইছি বিশ্ববাসী, বিশেষ প্যাসিফিস্ট শান্তিবাদী যারা আছেন তারা কেউ যুদ্ধ চায় না, আমরা শান্তি চাই। এবং সম্প্রতি দেখেছেন ট্রাম্পের এই যুদ্ধের ভেতরে আমেরিকাতে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং সাম্প্রতিক সময় আমরা দেখেছি আমেরিকাতে তারা ইসরায়েলের যে সেই রপ্তানির বিষয় নিয়ে আমেরিকার শান্তিবাদীরা বড় ধরনের প্রোগ্রাম করেছে, সরকার বিরোধী বিক্ষোভ করেছে, তাদের অনেকে গ্রেপ্তারও করা হয়েছে আমেরিকাতে। এবং আমেরিকা যাতে অচিরেই ইসরায়েলকে সামরিক সরঞ্জামাদি, টেকনোলজি এবং অস্ত্রপাতি যাতে আর না দেয়, কারণ মধ্যপ্রাচ্যের বিস্ফোরণ হলো ইসরায়েল বিস্ফোরণের কারণে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের উপর যে দুর্দশা, ফিলিস্তিনি ভূখণ্ড লস করা যে ঝুঁকির মধ্যে তারা চলে গেছে। যদিও সাময়িক সময়ের জন্য আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনি গাজার মানচিত্র তারা ডিস্ট্রয় করেছে, কিন্তু আগামী দিনে সামষ্টিক বিশ্বের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের বাস্তবতা আমরা যেটা দেখতে পাবো, সেই জায়গাতে আশা করি ইসরায়েল আরো কোণঠাসা হবে। ইসরায়েলের গ্রেট ইসরায়েল করবার যে ভীষণ আছে, সেই ভীষণটা সাকসেস দিকে নাও যেতে পারে। কারণ ইসরায়েলের যে প্রধান মিত্র আমেরিকার সাথেও আগামী দিনে পলিটিক্যাল তার একটা ডিস্টেন্স হবে, ভুল বোঝাবুঝি হবে, এবং মধ্যপ্রাচ্য ইসরায়েল নতুন করে তার একটা অবস্থান কূটনৈতিক সম্পর্কের মধ্যে যে সমীকরণ দিকে যেতে চাইছে, সেই জায়গাতে যেতে পারবে না। কারণ মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, দুবাই, ওমান তাদের এই যুদ্ধের মধ্যে দিয়ে উপলব্ধি হয়েছে ইরানের সাথে এই মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কাতার যারা আছেন, যেসব কান্ট্রিগুলো আছে, তাদের সকলের ইরানের সাথে চেক অ্যান্ড ব্যালেন্স একটা কূটনৈতিক সম্পর্ক রাখতে হবে, এবং তারা ইসরায়েলকে যদি প্রাধান্য দেয়, তাহলে ইসরায়েল ও তাদের আগামী দিনের মানচিত্রগত জায়গা থেকে, ভূ রাজনৈতিক জায়গা থেকে ইসরায়েল তাদের উপরে আরো প্রভাব বিস্তার করতে পারে, এবং লেবানন সহ অপর
জায়গাগুলো দখল করার একটা কূটকৌশল বা একটা দখল করার দিকে ইসরায়েল এগিয়ে যেতে পারে। এই এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যে উপলব্ধিতে ইরানের সাথে একটা নতুন কূটনৈতিক সম্পর্কের দিকে যাচ্ছে, নতুন সম্পর্ক এবং মেরুকরণ দিকে ইরান যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি গত 1 থেকে 2 দিন আগে ইরানের সমীকরণের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই নতুন সমীকরণের মধ্য দিয়ে কূটনৈতিক সম্পর্কটাকে দুই দেশ, শুধু সৌদি আরব নয়, কাতারও, এবং তাদের সাথে এই সম্পর্ক সমীকরণটাকে জোরদার করার মধ্য দিয়ে কাতার সবসময় একটা স্থিতিশীল অবস্থায় থাকে, যুদ্ধ বিরোধী মনোভাব তাদের থাকে এবং চালিয়ে যায়, এবং সেটা অনেকটা প্রশংসনীয়। কাতার এবং সৌদি আরব আগামী দিনের বাস্তবতায় ইরানের সাথে নতুন একটি সম্পর্কে সমীকরণের মধ্য দিয়ে নতুন একটা সম্পর্ক কূটনীতির বাস্তবতায় এবং ভূ রাজনীতি এবং রাজনীতির সাথে ভূ রাজনীতি বাস্তবতায় সৌদি আরব এবং কাতার ইরানের সাথে একটা চমৎকার একটা মানে নতুন মেরীকরণ সম্পর্ক থেকে করতে তাদের হবে। কারণ সৌদি আরব এবং কাতার, দুবাইয়ের খাদ্যদ্রব্যের যে বিশেষ করে আমদানির যে নির্ভরতা, এবং সেটা আনতে যেটা হয় সেটা হরমুজ প্রণালীর মধ্য দিয়ে সৌদি আরব এবং কাতারকে তার প্রোডাক্টগুলো এখানে ইম্পোর্ট করে আনতে হয়। এটা ইউরোপ বলুন আর এশিয়ার অন্যান্য দেশ থেকে বলুন। তাই এই জায়গায় এই বাস্তবতায় তার যে খাদ্যদ্রব্যের আসার যে চ্যানেল হরমুজ প্রণালী সৌদি আরব কাতারের, এই যে সৌদি আরব কাতারের আসার খাদ্যদ্রব্যের বিষয়টা, তারপর তেল আমদানি তেল রপ্তানি যে চ্যানেলটা, সেটা হরমুজ প্রণালী সেক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ চ্যানেল এবং খাদ্যদ্রব্য। পাশাপাশি আমেরিকার উপরে আগামী দিনের এই যে সামরিক যে নির্ভরতা, পেট্রো ডলারের উপরে যে নির্ভরতা সৌদি আরব, ওমান, কাতারের ছিল, সেই নির্ভরতা জায়গা থেকে বড়দায়, এবং সেখানে চীনের নতুন মানে এই নতুন ভূ রাজনীতির কৌশল, এবং সেখানে চীন অলরেডি ইরানকে দিয়ে পেট্রো ডলারের বিপরীতে পেট্রো ইয়েন এবং তেলের বাণিজ্যটা এখানে সামনে আনার একটা প্রয়াস পেয়েছে চীন। চীন এখানে নতুন বাণিজ্যটা করবার জন্য, পাশাপাশি রাশিয়া এখন তেল বিক্রি করার একটা ভালো চমৎকার একটা সুযোগ পেয়েছে। রাশিয়া তেল বিক্রি করে পর্যাপ্ত সে মানে সেই রাশিয়া মুদ্রা বা ডলার সে ইনকাম করার সুযোগ পেয়েছে। এই যুদ্ধের মধ্য দিয়ে ট্রাম্পের যে ভীষণ সেটা বাস্তবায়ন হয় নাই, বিপরীতে রাশিয়া তেলের বাণিজ্য করবার একটা অবাধ সুযোগ চলে আসছে, এবং চীনের নতুন করে পেট্রো ইয়েন দিয়ে ডলারের বাজারকে হিট করা এবং ডলারের বাজারে তার মুদ্রার তেল কেন্দ্রিক বাণিজ্যের জায়গা থেকে একটা নতুন সমীকরণের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়া। পাশাপাশি বাংলাদেশের সামনে যে বাস্তবতা, বাংলাদেশকে হচ্ছে এখানে ব্যালেন্স করে মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক সমীকরণ ঠিক রাখতে হচ্ছে, এবং আমেরিকার সাথেও। কারণ বাংলাদেশে আমেরিকার পোশাক রপ্তানির শতকরা 85% পোশাক রপ্তানি আমেরিকাতে হয়, এবং প্রতি বছর আমরা যতই জানি প্রতি বছরে $6 বিলিয়ন এক্সপোর্ট আমরা আমেরিকাতে করে থাকি। আমরা সুবিধাটা আমরা আমেরিকা আমার থেকে ইম্পোর্ট করে আর আমরা এক্সপোর্ট করি $6 বিলিয়ন, আর প্রায় $2 বিলিয়ন সুবিধা পাই। আমেরিকার সাথে আমাদের বাণিজ্য ঘাটতিও আছে, আমরা $2 বিলিয়ন আমেরিকা বাণিজ্য সুবিধা পাই, আর তারা আমার থেকে নেই $6 বিলিয়ন। এই ধরনের বাণিজ্যের যে ঘাটতি আমাদের মধ্যে আমেরিকার সাথে রয়েছে, সেই ঘাটতি বাংলাদেশের সরকার কিভাবে সামনে পুরে গেছে। পাশাপাশি আগামী দিনের যুদ্ধ বাস্তবতায় এই বিশেষ করে যাতে বিশ্বের শান্তিবাদীদের কাছে সেই সম্ভাবনাটা যে আর যুদ্ধ নয়, আমরা শান্তি চাই, এবং নেতানিয়াহুর সেই প্রভাব মধ্যপ্রাচ্যে কিভাবে এখানে কোণঠাসা করা যায়। কারণ তারা ইসরায়েলটা রিফিউজি রাষ্ট্র, সেখানে তারা গ্রেট ইসরায়েল করবার জন্য
আমেরিকা এবং ভারতের আহ, সর্বাত্মক সহযোগিতা নিয়ে ভারতও এখানে ইসরায়েলকে সর্বাত্মক সহায়তা করছে। এই জায়গাতে ইসরায়েল এবং ভারতের সর্বাত্মক সহযোগিতা নিয়ে আগামী দিনে যাতে ইসরায়েল গ্রেট ইসরায়েল করবার জন্য সেই অপপ্রয়াস না চালাতে পারে, সেই বিষয়টাকে সামনে রেখে মধ্যপ্রাচ্যের রাজা বাচ্চাদের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে 17টা দেশ আছে, এই 17টা দেশের প্রায় 100 কোটি মানুষের অবস্থান এখানে আছে, মুসলিম এই সাম্রাজ্য, এই মুসলিম সাম্রাজ্যকে নতুন করে ভাবতে হবে, নতুন করে পরিকল্পনা করতে হবে এবং মধ্যপ্রাচ্যের এই বড় দেশগুলোর একটা সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা ঐক্য এখন সময়ের দাবি। সেই দেশগুলো হচ্ছে তুরস্ক, পাকিস্তান, ইরান, সৌদি আরব, কাতার, দুবাই। এই দেশগুলার একটা নতুন করে রাজনৈতিক বাস্তবতায় ইসরায়েলকে কোণঠাসা করবার জন্য, ইসরায়েলের এই যুদ্ধের আগ্রাসী মনোভাবকে থামানোর জন্য এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর একটা নতুন রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি করার, সেটা সময়ের দাবি। সেই সময়ের দাবি বাস্তবতায় যদি মধ্যপ্রাচ্য তার এই আগামী দিনের এই রাজনৈতিক বাস্তবতায় যদি তারা শক্তিশালী রাজনৈতিক একটি মেরুকরণ তৈরি করতে পারে, এই মধ্যপ্রাচ্য, সৌদি আরব, কাতার, দুবাই, তুরস্ক, ইরান, পাকিস্তান মিলে নতুন একটা রাজনৈতিক সমীকরণ এবং অর্থনৈতিক সমীকরণ এর মেরুকরণ দাঁড় করাতে পারে এবং একটি প্ল্যাটফর্ম দাঁড় করতে পারে, যেটা সময়ের দাবি। সেই সময়ের দাবি বাস্তবতায় নতুন করে এই প্ল্যাটফর্মটা একটা সময়ের দাবি রাখছে এবং আমরা বিশ্ববাসী সেটা প্রত্যাশা করি, যেন মুসলিম বিশ্ব তাদের নিজেদের নিজেদের পায়ের উপর নিজেরা দাঁড়াতে পারে, নিজেদের রাজনৈতিক এবং অর্থনৈতিক সমীকরণের একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারে। সেই বাস্তবতার সামনের দিকে এগিয়ে যেতে হবে। তার ধারাবাহিকতায় পাকিস্তান তুরস্ককে এখানে নেতৃত্ব আসতে হবে, পাকিস্তান তুরস্ক কাতারকে এখানে নেতৃত্বের ভূমিকায় আসতে হবে, সেই ভূমিকা নিজেদেরকে সামনে আনতে হবে। এই কথাগুলো দিয়ে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিনে আবার কথা হবে। পাশাপাশি বাংলাদেশে তেলের অস্থিরতার জন্য কৃষি সেক্টরে যে সংকট দেখা দিয়েছে এবং আমাদের শিক্ষা সেক্টরেও একটা সংকট দেখা দিয়েছে, কারণ বিদ্যুতের সাথে আমাদের সবকিছু সংশ্লিষ্ট। কারণ বিদ্যুৎ উৎপাদনে এখন একটু ঘাটতি হচ্ছে, পাশাপাশি তেলের যে আমাদের প্রধান ইস্টার্ন রিফাইনারি, যেটা তেল শোধনাগারের যে বিষয়টা আছে, সেটাও নাকি আমরা শুনেছি অনেকটা কিছুদিন জন্য বন্ধ হয়ে গেছে। তাই এই তেলের যে সংকট জন্য সরকার যত মোকাবেলা করতে পারে এবং সামষ্টিক জনগণের যে সংকট চলছে সেই সংকট উত্তরণের জন্য সরকার কার্যকরী পদক্ষেপ করে, যে বাংলাদেশ এই জায়গা থেকে এই সংকট উত্তরণ ঘটিয়ে সরকারের দূরদর্শিতার পরিচয় দিয়ে সরকারের যে উইংস গুলো আছে সেই উইংস গুলাকে কার্যকরীভাবে কাজে লাগানো এবং ইস্টার্ন রিফাইনারি এই প্রতিষ্ঠানটাকে ইফেক্টিভ করা, পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাপনা সঠিকভাবে সরকার করতে পারে এবং কৃষকের কৃষি ক্ষেত্রে সেচ ব্যবস্থাপনা যদি সঠিক পায়, একটা প্রপার থাকে এবং শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষা মেরুদণ্ড রক্ষা করবার জন্য সরকার সেখানে জন্য নতুন পলিসি অ্যাডাপ্ট করতে পারে এবং নতুন পলিসি অ্যাডাপ্ট করার মধ্য দিয়ে শিক্ষার সব সংকট সমস্যা সমাধান কার্যকরী ভূমিকা রাখতে পারে, রাজনৈতিক সংকট সমস্যা সমাধানের কার্যকরী ভূমিকা রাখতে পারে এবং সরকার যেন পার্লামেন্টে এই জুলাইয়ে এখানে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন যারা এই জুলাইয়ের অবস্থান ছিলেন। বিশেষ করে আপনার সাম্প্রতিক সময় আমরা দেখেছি পার্লামেন্টে পার্লামেন্টে আমরা দেখেছি যে সাম্প্রতিক প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন জুলাইতে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তারা প্রধানমন্ত্রীর সাথে দেখাও করেছেন। সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করেছেন পার্লামেন্টে যারা জুলাইতে আহত হয়েছেন তারা মানে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, তাদেরকে আশ্বস্ত করেছেন এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী তাদেরকে ভরসা দিয়েছেন। সেই ভরসা দিকে আছে বাংলাদেশ এবং বাংলাদেশে বিশেষ করে জ্বালানি তেলকে সামনে রেখে যে সংকটগুলো আমরা দেখেছি, সেই সংকটগুলোর জন্য বাংলাদেশ অচিরে উত্তরণ ঘটাতে পারে, কারণ এটার কারণে কৃষকের ক্ষেতের কৃষি সেচ ব্যবস্থা সেখানে একটা সংকট দেখা দিয়েছে। এটার কারণে যোগাযোগ ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়েছে
এবং এই জ্বালানি সংকটের কারণে আমরা বাংলাদেশ আমেরিকাতে যে এক্সপোর্ট করে সেই শিল্প উৎপাদনের সেক্টরটাও একটা সংকটের মধ্যে পড়ে গেছে। এই পাশাপাশি আসলে জ্বালানির সাথে এর সামষ্টিক অর্থনীতির ব্যাপারটা জড়িত আছে এবং অর্থনীতির চাকাটা এখানে জড়িত আছে, নির্ভরশীলতার জায়গা আছে। তেমনি আপনারা সম্প্রতি দেখেছেন পাকিস্তানের যে তৎপরতা, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির ইরান সফর করেছেন এবং এই যুদ্ধবিরতিটা কন্টিনিউ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব শাহবাজ শরীফ তিনি তিন দেশটা সফর করেছেন যাতে এই যুদ্ধবিরতিটা দীর্ঘস্থায়ী করা যায় এবং পাশাপাশি হরমুজ প্রণালীর স্বাভাবিক যে প্রবাহটা সেই প্রবাহটা স্বাভাবিক রাখা যায়। কিভাবেই এই হরমুজ প্রণালীর প্রবাহটা স্বাভাবিক রাখা যায় সেই বাস্তবতায় এখন বিশ্ব আছে এবং বিশেষ করে মুসলিম বিশ্বের কাছে নতুন উপলব্ধি হয়েছে। এই সুপলব্ধির মধ্য দিয়ে মুসলিম বিশ্বের সামনে এগিয়ে আসছে। মুসলিম বিশ্বের মধ্যে এখন নতুন একটা রাজনৈতিক সমীকরণ কিভাবে সামনে আসে, সেই রাজনৈতিক সমীকরণে সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, তুরস্ক, পাকিস্তান, ইরান এই জাতিগুলো এখন একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্য দিয়ে অর্থনৈতিক সমীকরণের চ্যানেলে সামনের দিকে এগিয়ে আসা যায়। সেই বাস্তবতা সমীকরণে বিশ্ব এখন মধ্যপ্রাচ্যের রাজনীতি সার্কেল হচ্ছে এবং এবং বাংলাদেশে আমরা সাম্প্রতিক দেখেছেন যুদ্ধে কিন্তু বাংলাদেশে কয়েকজন প্রবাসী সৈনিক